আচ্ছা, কমেন্ট করেছেন শুভেন্দু দা হবে মুখ্যমন্ত্রী 100%। এবার এই কমেন্টটা না পড়ে আমি থাকতে পারলাম না। দেখুন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। শুভেন্দু অধিকারী যিনি ছিলেন সরকার পক্ষে, তিনি বিরোধী পক্ষে এলেন, যেখানে 2021 সালে মমতা ব্যানার্জিকে হারালেন, যেখানে হারানোর পর 2021-এর বিরাট বড় ডাউনফল তিনি দেখলেন বিজেপির। তারপরও টিকে থাকলেন, লড়াই করলেন, একদম সেই গোটা পশ্চিমবঙ্গ চষে বেড়ালেন। তারপর 2024-এ আবারও একটা বড় ঝটকা লাগলো। ঝটকা খাওয়ার পরও টিকে থাকলেন 2026-এ ভবানীপুরে মমতা ব্যানার্জির গড়ে এসে নন্দীগ্রামও জিতলেন এবং সিটিং সিএম ভবানীপুরে এসে মমতা ব্যানার্জিকে হারালেন। তো এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে উঁচু করার জন্য শুভেন্দু অধিকারীকে সাইড করেছিলেন। তো সেই শুভেন্দু অধিকারী যদি এত পড়াও পার করে এত কিছু স্ট্রাগল কমপ্লিট করার পর বিজেপিকে সেই জায়গায় নিয়ে যাবার পর, মানে 2 থেকে 77 থেকে 207, আজকে 207 হয়ে গেছে অলরেডি, তো এটা কম ব্যাপার নয়। তিনি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে এটা মমতা ব্যানার্জির জন্য বিরাট ঝটকা লাগবে। মানে এটা এক রকমের বিরাট বদলা নেওয়া হবে। মানে এই যে বলে না যে বদলা নেব, সময় আসুক তারপর নেব, তো এটা ওয়ান টাইপ অফ তাই হবে। মানে এত বড় ঝটকা যে মমতা ব্যানার্জি লাগবে, এটা আমি এখন কল্পনাও করতে পারছি না যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যান। ওনাকেই সাইড করা হয়েছিল, তারপর লড়ে নিয়ে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে 2বার হারিয়ে যদি উনি মুখ্যমন্ত্রী হন, তাহলে এতে অবাক হওয়ার মতো কিছু নেই। মানে ওয়াও ওয়াও ছাড়া আমার কিছু বলার নেই। আপাতত জন্য সব থেকে বড় খবর হচ্ছে, সবটাই বড় খবর এখন চারিদিকে বড় খবর চলছে। নবান্নে যেমন মিছিল চলছে, আপনারা দেখছেন নবান্নের ভেতরের খবর বাইরে আসছে যে পুরো গেরুয়ায় একদম রাঙিয়ে গেছে। সেরকমই খবর আসছে যে দিদির ঘনিষ্ঠ, একটা সময় যিনি দিদিকে মা বলতেন, যার খবর আমি আপনাদের সামনে আগেও তুলে ধরেছি, সেই মা বলা অফিসার যিনি কালীঘাটের ওসি ছিলেন, প্রাক্তন ওসি, ইনফ্যাক্ট এখন তো বড় বড় পদেও তিনি ছিলেন, কলকাতার পুলিশ কর্তা বলে কথা, শান্তনু সিনহা বিশ্বাসের এগেনস্টে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। লুকআউট নোটিশ মানে হচ্ছে আশঙ্কা জারি করছেন যে ইনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। প্রথমে যখন ইডির দিক থেকে তলব করা হয়, একাধিকবার যখন সামান করা হয়, তখন এই শান্তনু সিনহা বিশ্বাস বলেছিলেন, প্রত্যেকটা নিউজ মিডিয়ার অত সহজ নয় নাম নিয়ে ভিডিও করা, জানেন তো। মানে আমি যখন ভিডিও করতাম, এ তো এখন সরকার চলে এসছে বিজেপির, কিন্তু আমি যখন ভিডিও করতাম তখন সরকারও আসেনি। আমি যখন চিৎকার করে শান্তনু সিনহা বিশ্বাস, পুলিশ কর্তা, ওসি, মমতা ব্যানার্জিকে মা বলতেন, এই করতাম না, তো যখন পেছনে তাকিয়ে দেখতাম কোনো কেউ নেই আশেপাশে, আমি একাই বলছি। তো আজ পরিবর্তন হয়েছে, আর এখন যা শুনছি যে লুকআউট নোটিশ জারি হয়েছে। আর একটু ভালো করে বলা যাক, একটু ডিটেলসে যতটা ভেতরে খবর পৌঁছেছে, মানে আমি জানতে পেরেছি ততটা ভেতর অব্দি গিয়ে আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে লুকআউট নোটিশ জারি করেছেন ইডি, কারণ সন্দেহ করা হচ্ছে যে এই শান্তনু সিনহা বিশ্বাস দেশ ছেড়ে পালিয়ে গেছেন বিদেশে। আর এই ব্যক্তিকে, মানে এই সেই ব্যক্তি, যে ব্যক্তিকে নিয়ে ইডি একাধিকবার সামান করাতে বলেছিলেন যে আমি এখন বিরাট ব্যস্ত, আসলে ইলেকশন টাইম, তো প্রচুর ভারী ভরকম ব্যক্তিদের জন্য আমাকে প্রোটেকশন অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে, তো আমি 4 তারিখের পর আসবো। তো 4 তারিখের পর তিনি কেন যেতেন, আমি সেটাও আপনাদের সামনে বলেছিলাম যে ইলেকশনটা হয়ে যাবে, কে সরকার করছেন দেখার পর তিনি হয়তো ভেবেছিলেন যে ঠিক আছে ডিল করা যাবে। পরবর্তীকালে খবর আসছে যে এই ব্যক্তি শুভেন্দু অধিকারীর স্মরণে পর্যন্ত চলে গেছিলেন, সেখানে পর্যন্ত গিয়ে হেল্প নেওয়ার চেষ্টা করেছেন যে দাদা পরিবর্তনের গন্ধে তো সবাই গিটগিটি, এখন যদি কিছুটা হেল্প হয়। তো শুভেন্দু অধিকারী পাত্তা পর্যন্ত দেননি, একদম পাত্তা দেননি এই শান্তনু সিনহা বিশ্বাসকে। এমনটা সূত্রের খবর রয়েছে আমার কাছে যে শুভেন্দু অধিকারীর স্মরণে গেছিলেন মমতা ব্যানার্জিকে মা বলা এই কালীঘাটের প্রাক্তন ওসি। ইডি তো সামান একাধিকবার করেছেন, হাজির তো হননি। তো শুভেন্দু অধিকারী বলেছেন ভাই তুমি তোমারটা বুঝে নাও, সব লাফড়াতে আমি নেই। এবং তারপর থেকেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে। জানা যাচ্ছে যে ভানুয়াটু পালিয়ে গেছেন। এই ভানুয়াটু টাইপের যে ছোট ছোট দ্বীপ হয়, যেখানে দেখবেন তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যক্তিরা পালিয়ে যায়, দিয়ে সেখানে সেটেল হবার যে চেষ্টা করে, এমন এক মানে এরকম ছোট ছোট দ্বীপ হয়ে থাকে যেখানে আপনি অন্যান্য দেশ থেকে করাপশন করে আসতে পারেন। সেই দেশে গিয়ে আপনি থাকলে আপনাকে ইজিলি নাগরিকত্ব দেওয়া হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে না কোথায় থেকে আপনি টাকা এনেছেন, কেন করাপশন, কি ব্যাপার, কোনো কিছু না, উল্টো আপনাকে প্রোটেকশন দেওয়া হবে। তো এই সমস্ত দ্বীপে
যারা চুরি ডাকাতি করে থাকে, যারা কালো টাকার ইনকাম করে থাকেন, তারা গিয়ে ওখানে নাগরিকত্ব ইজিলি পেয়ে যান। তো এখন এই পরিস্থিতি কতটা বাজে ব্যাপার একবার ভাবুন। 28 এপ্রিল দ্বিতীয় দফার ইলেকশন হওয়ার আগে ওনাকে তলব করা হলো, বলা হলো সিজিও কমপ্লেক্সে আসতে, উনি আসলেন না। আর এখন শেষ পর্যন্ত ইডিকে লুকআউট নোটিশ জারি করতে হয়েছে, কারণ স্যার বাবু যাই বলবেন, বা মমতা ব্যানার্জির ছেলেই বলতে পারি, কারণ দিদিকে তো মাই বলতেন, তো উনি এখন বিদেশেও পালিয়ে গেছেন, এরকম আশঙ্কা পাওয়া যাচ্ছে। এরকম বহু নেতা মন্ত্রীকে আপনারা দেখতে পাবেন, ধীরে ধীরে দেখবেন একের পর এক আমি খবর করব, যারা আর এদেশে থাকবে না, এ রাজ্যে থাকবে না। দেখুন অন্য রাজ্যে যাবার অপশন নেই, একবারে দেশ ত্যাগ ছাড়া অপশন নেই, হয় বাংলাদেশ না হয় দেখছেন তো এই ভানুয়াটের মতো ছোট ছোট দ্বীপে গিয়ে শিফট হতে হবে। বড় অ্যাকশন লালবাজারের, বড় অ্যাকশন। আমি তো শুধু চারিদিকে খেলা দেখছি। এই যে এত ঘটা করে প্রোটেকশন নিয়ে ঘুরতেন সেই অভিষেক ব্যানার্জির কি প্রোটেকশন, ওরে বাপরে। দুদিন আগে আমি একটা ফটো জারি করেছিলাম আপনাদের সামনে, অভিষেক ব্যানার্জির বাড়ির ঠিক পাশের বাড়িতে আমি গিয়েছিলাম, সেই ছাদ থেকে আমি ফটো তুলেছিলাম অভিষেক ব্যানার্জির বাড়ির ফটো। আমি জানি না ইউটিউবে আমি দিয়েছিলাম কিনা, আমার মনে পড়ছে না, কিন্তু আমি গিয়েছিলাম। তো আমি দেখেছিলাম অভিষেক ব্যানার্জির বাড়ির পেছনে জয় শ্রীরামের ফ্ল্যাগ লাগা ছিল, এবং বাড়ির সামনে এত প্রোটেকশন, সেই পুলিশের গাড়ি ঢোকে, গাদা গাদা পুলিশ নামে, মানে ওইটা একটা ডিউটি শেষ, আরেক ডিউটির লোক চাপছে, বেরিয়ে যাচ্ছেন। এবং লোকালিটির সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে তারা বিরক্ত। কেন বিরক্ত জানেন? ওভার প্রোটেকশন। আমি সামান্য ফোনটা বের করে সেলফি নিতে যাই, আমার ভাইও ছিল, ভাই সেলফি নিচ্ছে, তো পুলিশের মধ্যে এরকম ছটপটানি, বাপরে বাপরে কি না কে চলে এসছে, উড়িয়া বাপরে। মানে ফটো নেওয়া যাবে না, শুধু ফটো, তাও তো একটু বেশি বলে দিলাম। সাধারণ মানুষের বাড়িতে যদি অন্য কোনো আত্মীয় আসতেন, তাদেরকে আধার কার্ড নিয়ে আসতো, তো এই যে আমরা 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 কেউ নয়, আমরা গুন্ডা নয়, আমরা কিছু নয়, সাফাই দিতে হতো। তো লালবাজার বুঝলেন যে এই যে জেড ক্যাটেগরির সিকিউরিটি নিচ্ছিলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, এবং ওনার বাড়ি দপ্তর, এই যে চারিদিকে একটা সিকিউরিটি ব্যাপার ছিল, লালবাজার থানা বুঝতে পারলেন যে নেওয়ার প্রয়োজন নেই। সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অভিষেক ব্যানার্জির বাড়ি তো বললামই, সেখান থেকে নিরাপত্তা হালকা করেছে লালবাজার থানা। আচ্ছা, কালীঘাট রোড থেকে হালকা করা হয়েছে। পারমিশন নিতে হয়েছে গ্রুপ ডি এর কর্মীদেরকে, এই ক্যামাক স্ট্রিটে আন্দোলন করার জন্য পারমিশন নিতে হয়েছে হাইকোর্ট থেকে, থানা পারমিশন দেয় না। বাপরে, বিরাট মহান ব্যক্তির বাড়ি, মানে ওইখানে তো কিছু করাই যাবে না। সাধারণ লোকজন বিরক্ত। শুধু তাই নয়, এই যে কি বলছিলাম যেন, মানুষজন তো বিরক্ত, আমি যেটা বলছিলাম মানে, হ্যাঁ নিরাপত্তা তো আছেই, অভিষেক ব্যানার্জি তো নিরাপত্তা তো সরিয়ে দেওয়া, হ্যাঁ মনে পড়েছে, জেড ক্যাটেগরির প্রোটেকশন দেওয়া হতো, সিকিউরিটি দেওয়া হতো। তো লালবাজার থানা দেখেছেন পর্যবেক্ষণ করে যে এনারা জেড ক্যাটেগরিতে থাকেননি, মানে জেড ক্যাটেগরিতে যা সিকিউরিটি লাগে তার থেকে এক্সেসিভ দেওয়া হতো, মানে সেই বলতে পারেন সেই এসপিজি গ্রুপের প্রোটেকশন দেওয়া হতো। আমি বলছি অত চাপের কিছু হয়নি। ইনফ্যাক্ট আমি কেন বলবো, এই লালবাজার থানা যখন পর্যবেক্ষণ করছেন তখন দেখছেন ওরা বাপরে জেড ক্যাটাগরি তো নামেই, মানে ওনার থেকে এসপিজি র্যাঙ্কের সিকিউরিটি নিচ্ছেন, মানে সেই প্রধানমন্ত্রীর মতো ব্যাপার স্যাপার। তো তারপর সেই সিকিউরিটি কমিয়ে দেওয়া হলো, যে না ওনার বাড়িতে এত প্রোটেকশনের দরকার, না ওনার ওই অভিষেক ব্যানার্জির তৈরি করা অফিসে এত প্রোটেকশনের দরকার, এত নেই দরকার। লালবাজার থানা প্রোটেকশন গুলো কমালেন। তো আমিও ভাবছি যে এত প্রোটেকশন, এত উড়ে উড়ে বাবারে, মানে সেই এলাহি এলাহি ব্যাপার। আর তার মধ্যেই আরেকটি বড় খবর আমি আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির মাথা মোটা বুদ্ধিতেই ডুবেছে এই তৃণমূল কংগ্রেস। এই যে এত বাজে রেজাল্ট, আমি এটাই বলবো। আগে একবার ভিডিওটি আমি চালাই, ওভার প্রোটেকশন মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জিকে দেওয়া। আমি যে ভিডিওটি আপনাদের সামনে চালাবো সেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর তাছাড়া এই মানে দাঁড়ান আমি আগে চালাই ভিডিওটি, তারপর আমি একটু ডিটেলসে যাই। কোথায় গেল? হ্যাঁ পেয়েছি, অধীর রঞ্জন চৌধুরী ফার বেটার। কিসের জন্য আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো নট দ্যাট। শুনুন, রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িতে করে ঝুলিয়ে পেটানো হবে। আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। আর প্রশ্নে আমি দাঁড়ান করছি, অভিষেক ব্যানার্জি করছে না। এই দুটো লাইন শুনুন একবার। কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো নট দ্যাট। শুনুন, রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িতে করে ঝুলিয়ে পেটানো হবে। আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। আর প্রশ্নটা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। এইটাই হচ্ছে প্রবলেম।
সোনার চামচের মুখে, মানে সোনার চামচ মুখে নিয়ে জন্ম দেওয়ার বাচ্চাদের মা বাবারা না এইভাবে আগলে রাখবেন, কিছু করতে দেবেন না, ছেলে কিছু পারবে না, ছেলে গ্লাসে জল নিয়ে খেতে পারবে না, ছেলে গাড়ি থেকে নামলে পায়ে লাল কার্পেট দিতে হবে, তো ছেলে চলতে জানবে কি করে এই করলে? এই যে অভিষেক ব্যানার্জি থ্রেট দিয়েছে, অতগুলি থ্রেট, সেটাকে নিয়ে শাসন তো দূর কি বাত, যখন মিডিয়া কোয়েশ্চেন করছেন তখন বলছেন এটা আমার প্রেস কনফারেন্স। মমতা ব্যানার্জি বলছেন এটা আমার প্রেস কনফারেন্স, অভিষেক ব্যানার্জি উত্তর দেবে না। আর অমিত শাহ বলেছিলেন তো, অমিত শাহকে বলুন। আরে অমিত শাহ নেতাদেরকে বলেননি, অমিত শাহ বলেছিলেন যে গুন্ডারা গুন্ডাগিরি করছে, যে গুন্ডারা গুন্ডাগিরি করছে তাদেরকে উল্টো টানিয়ে সোজা করে দেবো। কি ভুল কথা ছিল এর মধ্যে? কোথায় থ্রেট ছিল? বলেছিলেন যে ডিজে বাজাবো রবীন্দ্রসঙ্গীতে? বলেননি না। উল্টো কত লজ্জাজনক ব্যাপার, জিতেছে বিজেপি আর হাওড়াতে বিজয় মিছিল বের করতে গিয়ে বিজেপির কর্মী মারা গেছে, পিটিয়ে খুন করা হয়েছে। এটা কি ধরনের ছিল? তো তাকে প্রোটেকশন এইভাবে আগলাচ্ছেন মমতা। প্রেস কনফারেন্সটা আমার অভিষেক ব্যানার্জির নাকি? আজকে রেজাল্ট আপনারা দেখছেন যে মোটা মাথার পরিচয় দিলেন অভিষেক ব্যানার্জি, কারণ এই যে তালিকা, প্রার্থী তালিকা তৈরি হয়েছিল, এই যে এতটা আনসাকসেসফুল হয়েছে, যাকে 100-র নিচে থাবড়ে নামিয়ে দেওয়া হয়েছে, তারই রেজাল্ট এইটা। আমি জানাবো অভিষেক ব্যানার্জিটা, কিন্তু একবার তো অধীর রঞ্জন চৌধুরী কতটা অপমান করলেন আর কতটা ভ্যালিড কথা বললেন, একবার শুনুন। দারুণ ব্যক্তি। তাই আপনি আগে ভদ্রভাবে হার স্বীকার করুন। আপনি হেরেছেন হেরেছেন হেরেছেন, বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, এটা আগে স্বীকার করুন। আমি বলবো মমতা ব্যানার্জিকে আগে আপনি হেরেছেন সেটা স্বীকার করুন, আপনি আগে হেরেছেন সেটা স্বীকার করুন ভদ্রভাবে। ক্ষমতার জন্য এত লালায়িত থাকার কোনো কারণ নেই, কারণ বাংলার মানুষ আপনাকে তাড়াতে চেয়েছিল, আপনাকে গদিচ্যুত করতে চেয়েছিল, বাংলার মানুষেরা করেছে, সে যেভাবেই করে করুক। কেন, কিসের জন্য? যেভাবে করুক মানে ভয়ঙ্কর ভাবে করেছেন। আগে যাও ভোটিং পার্সেন্টেজ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 49%, এইবার সেটা 40%-এ নেমেছে, মানে 9% ডিক্রিজ। মানে বুঝতে পারছেন কিভাবে বাংলার মানুষ একদম প্রত্যাখ্যান করেছে এই মমতা ব্যানার্জিকে? শুধু তাই নয়, কত লজ্জাজনক ব্যাপার। একবার ভাবুন যে মমতা ব্যানার্জি পদে থেকে, আমি এটা টেনশনে ছিলাম যে উনি চেয়ারটা, নবান্নের চেয়ারটা তুলে নিয়ে না পালিয়ে যান, মানে পদ আমি ছাড়বো না, আর তাই হলো। দিদি বলছেন আমি ইস্তফা দেবো না। তাহলে এবার কতটা কান কাটা যাবে যখন রাজ্যপাল নিজে থেকে বরখাস্ত করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, তখন কতটা কান কাটা যাবে? এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? এইটাই কি সেইটা ছিল যে ইঞ্চি মাটিও ছাড়বো না, ইঞ্চি তিনচি দখল রাখবো, এইটা সেই দখল রাখা? এ তো কান কাটা গেল। মানে নিয়ম কি? নিয়ম হচ্ছে মুখ্যমন্ত্রী হয়ে গেছে ভাই, ক্ষমতা আসবে যাবে, ইস্তফা দেবেন, রাজ্যপাল তখন বলবেন যে না, যতক্ষণ না নতুন মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন আপনি কিন্তু আপনার পদে, মানে পদে না থাকলে আপনি কাজ চালিয়ে যান, মানে গ্যাপ যাতে না যায়, রিকোয়েস্ট করবেন রাজ্যপাল। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবেন ঠিক আছে আমি কাজ চালিয়ে যাব। তারপর নতুন মুখ্যমন্ত্রীর শপথ হবে, সেইখানেও সৌজন্যতা বজায় থাকবে। না, দিদি তো পদই ছাড়বে না, দিদি বলতেন আমি তো ইস্তফাই দেবো না। তাহলে এবার রাজ্যপাল কি কান ধরে বরখাস্ত করাবেন? এই বরখাস্ত করতে হবে, এটাই নিয়ম। আমি এটা ইয়ার্কি মারছি না, এটাই নিয়ম। যদি মুখ্যমন্ত্রী ইস্তফা না দেন তাহলে রাজ্যপালকে জবরদস্তি বরখাস্ত করিয়ে নিতে হবে। এবার এই দিনও দেখতে হবে। আর তাছাড়া আরো মজার বিষয় আমি বলি, এই যে অভিষেক ব্যানার্জির ব্যাপারে বললাম, আমি এর আগেও বলেছিলাম যে এনার মোটা মাথার বুদ্ধিতে এ পুরো তৃণমূল কংগ্রেসকে নিয়ে ডুববে। আর আমার অ্যানালিসিস যে এত সঠিক হবে আমি নিজেও এটা ভাবতে পারিনি, কারণ অনেকে এমন দিগ্গজ ব্যক্তি তৃণমূল কংগ্রেসে রয়েছেন যারা ভেবেছিলেন যে উফ, সেনাপতি কি সেনাপতিত্ব করছে, দলটাকে কোথায় না নিয়ে চলে যাবে। সেম ভাবে অভিষেক ব্যানার্জি চেয়েছিলেন প্রার্থী তালিকা নিজের মতো করে সিলেক্ট করতে। যখন মমতা ব্যানার্জি প্রার্থী তালিকা ঘোষণা করছেন, প্রার্থীদের নাম ঘোষণা করছেন, তখনও আমি খবর করেছিলাম, এখনো এই চ্যানেলেই আছে, যে বেশিরভাগটাই অভিষেক ব্যানার্জির মনের মতো প্রার্থী হয়েছে। চলেনি এখানে মমতা ব্যানার্জির, কারণ ক্ষমতা বদল চলছে, রদবদল চলছে, বোঝা যাচ্ছে যে দিদি সমস্ত ক্ষমতা অভিষেক ব্যানার্জিকে দিচ্ছেন। এইবার মজার ঘটনা হচ্ছে যে 74টি এরকম আসন রয়েছে যেখানে প্রার্থী বদল করেছেন অভিষেক ব্যানার্জি নিজের ইচ্ছে মতো, সেখানে 51টি আসনে হেরেছেন। শুধু তাই নয়, 15টি এইরকম প্রার্থী রয়েছেন যাদেরকে এই জায়গা থেকে ওই জায়গায় করা হয়েছে, অর্থাৎ আসন বদল করা হয়েছে, তার মধ্যে 3 জন বাদে সবাই হেরেছে। কার বুদ্ধি? আইপ্যাক একটি নির্দেশিকা বলতে পারেন, মানে তখন তো আইপ্যাকের কন্ট্রোলে ধরুন এই তৃণমূল কংগ্রেস দলটি চলে। ও তো আমার মনে হয় আইপ্যাকও বুঝে গেছিল যে এর হচ্ছে, মানে ঝেঁটিয়ে বিদায় চলছে, তাই 10 দিন আগে অফিস বন্ধ করে হরিবল বলে আগে আইপ্যাক কেটে পড়েছিল। বিষয়টা হচ্ছে যে আইপ্যাকের দিক থেকে প্রচার